السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, জুলাই উত্তর রাজনীতি গতি ও গত্যন্তর আজকে এই আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ, সমাগত আমার জুলাই যোদ্ধা ভাই বন্ধুগণ, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে জুলাই না হলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সে সাহসটুকু আমাদের থাকতো না। আল্লাহ রব্বুল আলামিন, আমি মাদ্রাসার ছাত্র হিসেবে বলতে পারি, পবিত্র কোরআনে স্বৈরাচারদের কথা আসছে। এর ভিতরে সবচেয়ে বড় স্বৈরাচার হলো ফেরাউন। আমরা কোরআন শরীফে ফেরাউনের বর্ণনা শুনেছি, তাফসীরে পড়েছি, কিন্তু ফেরাউনের একজন বাস্তব যে প্রতিচ্ছবি সেটা আমরা কিন্তু দেখিনি। 71-এর মুজিববাদী ফেরাউন, তাকে আমরা দেখি নাই, কিন্তু তার মেয়ে লেডি ফেরাউনকে আমরা দেখেছি। এই লেডি ফেরাউনকে হার মারিয়েছে। আল্লাহ যে ফেরাউনের কথা বলছেন, এই ফেরাউনের অত্যাচার জুলুমকেও হার মারিয়েছে। আমার প্রফেসর সাহেব বললেন যে ওনারা ক্ষমতায় থেকে এই ফেরাউনকে জাতির আব্বা বানাইছিলেন। কিন্তু আমরা এটাও দেখেছি 5ই আগস্ট যখন এই লেডি ফেরাউনের পতন হলো, ওনার আব্বার গলায় কিন্তু জুতার মালাও বসছে। 5 তারিখ এই জুলাই আন্দোলনে যারা ছিলেন, এখানে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছেন। কেন? তার একমাত্র কারণ, এই মুজিববাদী ফেরাউনি শাসন আমরা না দেখলেও ফ্যাসিস্ট হাসিনার যে ফেরাউনিয়ত আমরা দেখেছি, আমরা ভোগ করেছি তার জুলুম নির্যাতন, সেটা ইতিহাসে বিরল। এদেশের মানুষ সেই ক্ষোভ থেকেই সর্বশ্রেণীর মানুষ, নারী পুরুষ, আলেম ছাত্র জেনারেল সবাই ঝাঁপিয়ে পড়ছে। আমাদের মাদ্রাসা ছাত্রদের সাথে তো এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমার তো ভাই মুজিবুর রহমান মঞ্জু ভাই আছেন, আমার অত্যন্ত ছাত্র জীবনের বন্ধু, একসাথে আন্দোলন করেছি, ছাত্রলীগের আন্দোলন করেছি আমরা, নাসিরউদ্দিন বিএনপির ছাত্রদলের নাসিরউদ্দিন পিন্টু, হাবিবুন নবী সোহেল সহ। সেই আন্দোলন থেকে আমরা একসাথে মাঠে আছি। জুলাইয়ের সময় এই আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্ররা নিজের আইডেন্টিটিকে জাতির সামনে যেন প্রকাশ না পায়, সেজন্যে নিজের লেবাস পোশাক পরিবর্তন করে মাঠে নেমেছে। এই রাজধানীতে আমরা 6,500 ছাত্রকে বিভিন্ন জেলা থেকে ঢুকিয়েছি এবং তাদের পরনে আমরা গেঞ্জি দিয়েছি, কিনে দিয়েছি 6,500 বারিজারা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ। যখন আমাদের ছাত্রদেরকে কিভাবে আনছি, মুন্সিগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, নদী পথে বালির বোটে করে, অ্যাম্বুলেন্সে করে এখানে ঢুকানো হয়েছে। উদ্দেশ্য কি? যেন এই ফ্যাসিজমের পতন হয়, এই আধিপত্যবাদী ভারতীয় দালালদের যেন পতন হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম 5 তারিখ, মঞ্জু ভাই গেছেন কিনা আমি জানি না, 5 তারিখ যখন ছাত্র জনতার আন্দোলনে এই হাসিনার পতন হলো, সে যখন পালাই চলে গেল, রাত্রে কিন্তু সেই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে। আমি যখন বঙ্গভবনে হেফাজুল ইসলামের পক্ষ থেকে যাদেরকে ডেকেছিলেন, এখানে আমিও ছিলাম। বঙ্গভবনে যাওয়ার পরে দেখি দৃশ্য সম্পূর্ণ উল্টো। যাদের রক্তের বিনিময়ে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদের কোনো সঠিক আসল প্রতিনিধিত্ব নাই। সেখানে দেখি সব আগেকার প্ল্যান করা পরিকল্পিত একটা নতুন সিস্টেম উপস্থাপন করা হয়েছে। তা আমাদের তো এই জুলাই আন্দোলনের সাথে, জুলাই রক্তের সাথে ওই দিনে গাদ্দারি শুরু হয়েছে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, ডক্টর ইউনূস সাহেবকে বড় আশা ভরসা নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু যেই লাউ সেই কদম। তিনি সেই হিন্দুস্তানি দালাল চক্রের খপ্পর থেকে বের হতে পারলেন না। তিনি দেশের জন্য একটি সম্পদ ছিলেন, কিন্তু এখন আমাদের ঘাড়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে উনি চলে গেলেন। এই হচ্ছে জুলাই বিপ্লবকে হাইজ্যাক করার এক সুদূর প্রসারী চক্রান্ত, ষড়যন্ত্র। কয়েকটা কথা না বললে হয় না, আমরা হতাশ হলে চলবে না। আমি
মোদী বিরোধী আন্দোলনে 2021 সালে 2 বছর জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম 51 দিন। এই 17 বছর এই দেশকে একটি আগ্রাসনবাদী আধিপত্যবাদী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার জন্যে যে চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে, যে নাটক সাজানো হয়েছে, আপনারা দেখেন 17 বছর জঙ্গি নাটকে আমরা অধিষ্ঠ ছিলাম। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত কোনো নতুন নাটক আর সৃষ্টি হয়নি। তাহলে এতগুলো জঙ্গি ছিল, এরা গেল কোথায়? কোথায় এরা লুকিয়ে ছিল? আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে জুলাই বিপ্লবকে অবজ্ঞা করেন, নানা চল ছাত্রীর আশ্রয় গ্রহণ করে এদেরকে কলঙ্কিত করতে চান, তাদেরকে জিজ্ঞেস করি, এই নাটকগুলো যখন ছিল তখন আপনারা কোথায় ছিলেন? হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো তখন কোথায় ছিল? কথা বলে নাই কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর সাহেবরা যখন কথা বলতেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, মূল্যবোধের বিরুদ্ধে যখন কথা বলতেন, তখন কিন্তু তারা মুখে কুলো পেটে বসেছিল। এখন নতুন নতুন বয়ান আবার চালু করতেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবকে হারানো যাবে না। এটাকে জাতির নতুন যে চেতনা, সেটাকে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের যে সমস্ত ভাই বোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের এই আত্মত্যাগকে আগামী প্রজন্মের কাছে যেন তারা চেতনা পায়, প্রেরণা পায়, সেভাবে আমাদেরকে তুলে ধরতে হবে। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। শুধু জুলাই সনদ দিয়ে রাষ্ট্রের সংস্কার হবে সেটা মনে করি না। জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের একটা মূল নীতি, কিন্তু আমরা সেই সংস্কারে যারাই অংশীজন ছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে সুর পাল্টিয়ে ফেলেছেন। সুতরাং এখানে কোনো অবস্থাতে কম্প্রোমাইজে যাওয়া যাবে না। শক্ত অবস্থান নিয়ে আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে। আওয়ামী রাজনীতি, আওয়ামী ফেসিবাদী সরকারের আমলের যে পূর্ণ রাজনীতি, আমাদের এখানে তুষার ভাই আছে, মঞ্জু ভাই আছে, আমাদের নতুন প্রজন্মের ভাইয়েরা আপনারা আছেন। বেশি লোকের প্রয়োজন হয় না। এক শেখ মুজিব যদি বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারে, আবার নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, যে একজনের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই রকম নেতৃত্ব আমাদের তৈরি হবে। হতাশ হওয়ার কিছু নেই। শেরে বাংলা ফজলুল হক তো বাঙালি ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাঙালি ছিলেন, মৌলানা ভাসানী বাঙালি ছিলেন, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি বাঙালি ছিলেন। 54 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনে তারা মুসলিম লীগকে পরাজিত করে নেই। সুতরাং আমাদেরকে সেই ইতিহাস ধারণ করে নতুন চেতনা, নতুন উদ্দীপনা নিয়ে সামনে আগাতে হবে। আমার এক ভাই বলেছেন যে লেডি ফেরাউন নাকি বাংলাদেশে আবার আসবে। ওনারা মনে করেন, হুঙ্কার দেন যে এত প্লেনে, এত বিমানে করে এত লোক আসবে, কোটি কোটি মানুষ এয়ারপোর্ট তাকে রিসিভ করবে। ধরে নিলাম কোটি কোটি মানুষ যাবে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে কয় ভাগের কয় ভাগ, আর আমরা কোথায় যাব? আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোটি মানুষ জোগাড় করে, আমরা তার 10 গুণ মানুষ জোগাড় করব। হাসিনার অস্তিত্ব বাংলাদেশে আর হবে না। যেই বিপ্লব এদেশের তরুণ দামাল সন্তানরা দেখিয়েছেন, হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না। আর যদি পা রাখে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমি আপনাদেরকে সুসংবাদ দেই, 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এই মামলার বাদী আমি। আমার মামলায় হাসিনার ফাঁসি হবে একবার নয়, কমপক্ষে 10 বার। তো যে ফাঁসির আসামি তাকে তো আমাদেরকে রিসিভ করতে হবে ফাঁসিতে ঝুলানোর জন্য। আমরা হাসিনাকে রিসিভ করব ফাঁসিতে ঝুলানোর জন্য, এই দেশের আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। সেই চেতনা, সেই অঙ্গীকার আমাদেরকে করতে হবে। এবং আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, একাডেমিক লড়াই, কালচারাল লড়াই। বিভাজনের রাজনীতি আমাদের দেশ থেকে মুক্ত করতে হবে। এবং বাম এবং রামপন্থী যারা আজকে জুলাই বিপ্লবকে অস্বীকার করে, তুষার ভাই বললেন যে তাদের নেতৃত্ব না থাকার কারণে তারা একটা আন্দোলন, একটা বিপ্লবকে অস্বীকার করে, এই অস্বীকারীদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সুতরাং আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, ইকবাল, আল্লামা ডক্টর ইকবাল চির কিয়ামত পর্যন্ত প্রজন্মের জন্য একটা
চমৎকার দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে প্রতি শতাব্দীতে প্রতি যুগে একটা একটা বিপ্লব হয়, এবং বিপ্লব কারা করে? তারাই করে যাদের শরীরে রক্ত থাকে, তারাই করে যাদের অন্তরে ঈমানী চেতনা থাকে, যারাই করে যাদের অন্তরে দেশপ্রেম থাকে। ইকবাল বলেন, सबक पर पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाए कदुस से काम दुनिया की इमामत। হে তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলবো ইকবালের ভাষায়, বিপ্লবের নতুন সবক আমরা শিখি। প্রতিরোধের অগ্নিশিখা যেন আমাদের শরীরে ঢুকে, সেই প্রেরণা যেন আমরা নেই। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা যেন অঙ্গীকারবদ্ধ হই, তাহলেই আল্লাহ আমাদের দ্বারা এই জাতির নেতৃত্ব দিবে, এই জাতির পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।